সামরিক কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর 10 ভারতীয় সেনাকে অবশেষে মুক্তি দিয়েছে চীন। গত সোমবার রাতে গালওয়ান উপত্যকার সংঘর্ষের সময় তাদের আটক করেছিল চীনা বাহিনী। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কমপক্ষে 2 জন অফিসার সহ 10 সেনা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা পার হয়ে নিজ দেশে ফিরেছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে বিভিন্ন প্রশ্ন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা। সোমবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের পর মঙ্গলবার থেকে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বসেছিল দুই পক্ষ। সূত্র জানিয়েছে নিরাপত্তার খাতিরে অত্যন্ত গোপনে আলোচনা হয় এদিন। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ শুধু জানানো হয়েছিল গালওয়ান সংঘর্ষে আর কোনো ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। কিছুক্ষণ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একই কথা বলা হয়। উৎপাদক দেশগুলো সরবরাহ কমানোর পর বিশ্ববাজারে বাড়তে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবারের মতো মূল্যবৃদ্ধি ধারা অব্যাহত রয়েছে শুক্রবারও। এদিন সব ধরনের তেলের দাম বেড়েছে প্রায় 1% করে। শুক্রবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 35 সেন্ট অর্থাৎ 0.8% বেড়ে দাঁড়িয়েছে 41.86 মার্কিন ডলার প্রতি ব্যারেল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 38 সেন্ট অর্থাৎ 1% বেড়ে হয়েছে 30.22 ডলার। বৃহস্পতিবার দুটি তেলেরই দাম বেড়েছিল গড়ে 2% করে। এই ধারা চলতে থাকলে চলতি সপ্তাহে অন্তত 8% মূল্যবৃদ্ধি হবে বলে ধারণা করা হচ্ছে। করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে তেলের বাজারে সুদিন ফেরানোর প্রক্রিয়ায় ওপেক ও এর মিত্র দেশগুলোর তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে বড় অবদান রাখছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সম্প্রতি ইরাক ও কাজাখস্তান মে মাসে অতিরিক্ত উৎপাদনের ক্ষতিপূরণ হিসেবে জুনে সরবরাহ কমিয়ে দিয়েছে। ওপেক প্লাসের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে উৎপাদক দেশগুলোর কম উৎপাদনের ধারা অব্যাহত রাখলে আগামী 3 মাসের মধ্যে বাজারে উদ্ধৃত তেল শেষ হয়ে ভারসাম্য আসবে। লাদাখ সীমান্তে চলমান ভারত চীন সামরিক উত্তেজনা ও সংঘাতের বিষয়ে সমাধান আনতে বুধবারের পর বৃহস্পতিবারও দুই দেশের মেজর জেনারেল পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দ্বিতীয় দিনে এই বৈঠক ব্যর্থ হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 6 ঘন্টা বৈঠক করেন দুই দেশের সেনা কর্মকর্তারা। তারপরও পূর্ব লাদাখের ভারতের জমি ছেড়ে যাওয়ার ব্যাপারে চীনা সেনারা কোনো লক্ষণ দেখায়নি। উল্টো দখল করা ভূখণ্ডে নিজেদের শক্তি আরো বাড়িয়েছে পিপলস লিবারেশন আর্মি। এদিকে পাল্টা শক্তি দেখাতে শুক্রবার 12টি সুখোই ও 21টি মিগ-29 যুদ্ধবিমান চেয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব জমা দিয়েছে ভারতীয় বায়ুসেনা। গত 2 দশক ধরেই ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা সুখোই। কয়েক স্কোয়াড্রন সুখোই এখন সীমান্ত সংলগ্ন ফরওয়ার্ড বেসগুলোতে এনে রাখা হয়েছে। আগামী মাস থেকেই অত্যাধুনিক রাফাল বিমানও আসতে শুরু করবে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন দেশীয় রাজনীতির স্বার্থে নরেন্দ্র মোদীর সরকার পেশিশক্তি প্রদর্শনের পথ নিলেও পূর্ব লাদাখে ভারতের পক্ষে এই মুহূর্তে রণকৌশলগতভাবে কোনো বড় পদক্ষেপ নেওয়া কঠিন হবে। কারণ যেভাবে ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে চীনা সেনা ঘাঁটি গেড়ে বসে আছে তাতে তাদের সরাতে গেলে বিশেষ বাহিনী নামাতে হবে। গত সোমবার লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন 20 ভারতীয় সেনা। এ ঘটনার পর সেখানে সামরিক শক্তি আরো বাড়াচ্ছে চীন। অভিযোগ উঠেছে নিজেদের স্বার্থে গালওয়ান নদীর ধারাও পাল্টে দিতে শুরু করছে তারা। এই পরিস্থিতিতে দ্বিতীয় বিকল্প বিমান হামলা। কিন্তু পাহাড়ি এলাকায় বিমান হামলার সীমাবদ্ধতা কার্গিল যুদ্ধের সময় স্পষ্ট হয়েছিল। ওই ধরনের হামলায় নিজেদের সেনার হতাহত হওয়ার আশঙ্কা থাকে। আর বিশেষ বাহিনী নামানোর বা বিমান হামলার অর্থই হলো পুরোদস্তুর যুদ্ধ শুরু, যা চায় না দিল্লি। ফলে ভারতের হাতে আলোচনা ছাড়া সেই অর্থে অন্য কোনো উপায় নাই। যদি গত 2 দিনের আলোচনা একটু অগ্রগতি হয় নাই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন গালওয়ান উপত্যকায় যে গভীর উদ্বেগজনক সংঘাত ঘটেছে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দুই দেশে রাজি আছে। শান্তি সুরক্ষিত রাখা ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আলোচনা চলছে। সামগ্রিক পরিস্থিতি এখন স্থিতিশীল ও নিয়ন্ত্রণে। কিন্তু চীন যেভাবে গালওয়ান উপত্যকাকে নিজেদের বলে দাবি তুলে সুর চড়াচ্ছে তাতে তারা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে সেটা প্রমাণ করাই ভারতের কাছে বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে চীন ও তার প্রতিবেশী অধিকাংশ দেশ যেমন কিরগিজস্তান, রাশিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার সবার সঙ্গে সীমান্ত সমস্যা জিইয়ে রাখে, যা তাদের সীমান্ত
বিস্তারের দীর্ঘমেয়াদী নীতির অংশ। ফলে লাদাখের মাটিতে পরিকাঠামো গড়ে জাঁকিয়ে বসা চীন সেনাদের ফিরে যাওয়ার কোনো লক্ষণ নেই। চীনের এই মনোভাবের নিরিখে আলোচনায় কতটা কাজ হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। গত সোমবার ঘটনার পরেই হতাহতের পাশাপাশি কতজন ভারতীয় সেনা নিখোঁজ তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেনাবাহিনীর সূত্রে শুক্রবার দাবি করা হয় কোনো সেনা নিখোঁজ নেই, কিন্তু এত দেরি করে কেন মুখ খোলা হলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সেনা সূত্রে আরো বলা হয়েছে ৭৬ জন জওয়ান এখনো হাসপাতালে ভর্তি, তবে তাদের সবার অবস্থানই স্থিতিশীল। অন্তত ৫৮ জন আগামী এক সপ্তাহের মধ্যে কাজে যোগ দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। গত সোমবার রাতের সংঘর্ষে গুলি না চললেও চীনা সেনা সদস্যরা পেরেক লাগিয়ে লাঠি দিয়ে ভারতীয় সেনাদের উপর হামলা চালায় বলে জানিয়েছে কেন্দ্র। নিহত ভারতীয় সেনাদের দেহে তীক্ষ্ণ গভীর ক্ষত লক্ষ্য করা গেছে। পরে পেরেক লাগানো লাঠি উদ্ধারও করে ভারতীয় সেনা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪.৫ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসাবে বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৫২,৫২০ জন। আক্রান্ত হয়েছেন মোট ৮৪,৫৩,০৮০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১,৩৪,২১০ জন। বিশ্বের মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবে সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১,৮৭,০৭৬ জন। মারা গেছেন ১,১৮,৩৮১ জন। সুস্থ হয়েছেন প্রায় ৬ লাখ। সংক্রমণের দিক থেকে এরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৯,৭৮,১৪২ জন। মৃত্যু হয়েছে ৪৭,৭৪৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৫,৩০,০০০ মানুষ। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ রাশিয়া। সেখানে অন্তত ৫,৬০,০০০ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭,৬৫০ জন। সুস্থ হয়েছেন ৩,১৩,০০০। আক্রান্তের হিসেবে বিশ্বের মধ্যে চতুর্থ ও এশিয়ার মধ্যে সবার শীর্ষে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩,৬৬,৯৪৬ জন। মারা গেছেন ১২,২৩৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১,৯৪,০০০ রোগী। সংক্রমণের হিসেবে বর্তমানে ১৭তম অবস্থানে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য মতে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০২,২৯২ জন। মারা গেছেন ১,৩৪৩ জন। সুস্থ হয়েছেন অন্তত ৪০,১৬৪ জন। লাদাখের গালোয়ান উপত্যকার সংঘর্ষে ভারতীয় ২০ জনের প্রাণহানির পর দেশটিতে চীনকে বর্জনের ডাক উঠেছে। দুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে চীনের পণ্য জাতীয় পতাকা ও প্রেসিডেন্ট শি জিনপিং এর ছবিতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেছেন ভারতীয়রা। কিন্তু ভারতে বিশাল বাজারে দখলে রাখা চীনকে আদৌ কি ভারতের পক্ষে বয়কট করা সম্ভব? পণ্যের রমরমা বাণিজ্যের পাশাপাশি ভারতীয় বিভিন্ন কোম্পানিতে রয়েছে চীনের বিশাল বিনিয়োগ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে সেই বিপুল বিদেশি বিনিয়োগ উপেক্ষা এবং সর্বক্ষেত্রে চীনা পণ্য বর্জন করার সাহস কি দেখাতে পারবে ভারত? রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেডকে চীনা পণ্য ব্যবহার না করতে দেশটির কেন্দ্রীয় টেলিকম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। এছাড়া রেলওয়ের একটি প্রকল্পে ৫০০ কোটি রুপির টেন্ডার পাওয়া চীনা কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল গুঞ্জন উঠেছে। এ ধরনের দুই একটি ছোটখাটো সিদ্ধান্ত নেওয়া এবং পুরো চীনকে বয়কট করার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে বলে মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। তারা বলছেন এসব পদক্ষেপ একটি বিরাট সিদ্ধান্তের ক্ষুদ্র অংশ মাত্র। সামগ্রিকভাবে চীনকে বর্জন করা প্রায় অসম্ভব। তথ্য প্রযুক্তি, অবকাঠামো, বিনোদন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সব ক্ষেত্রে রয়েছে চীনের আধিপত্য। দ্য লজিক্যাল ইন্ডিয়া বলেছে চীনা কোন সংস্থার কত বিনিয়োগ রয়েছে এবং কিভাবে তারা ভারতীয় বাজার দখল করছে সেটি জানতে একটি সমীক্ষা চালিয়েছে ভারতীয় সংস্থা গেটওয়ে হাউস। দেশটির কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়, ক্ষমতাসীন সরকার, বিভিন্ন শেয়ার বাজার, সরকার, বিদেশি বিনিয়োগ সংক্রান্ত পোর্টাল এবং গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে তথ্য নিয়ে ওই সমীক্ষা পরিচালনা করা হয়। এতে দেখা যায় ভারতের ৩০টি ইউনিকর্ন সংস্থায় অন্তত ১৮টিতে চীনের সরাসরি বিনিয়োগ রয়েছে। বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা যেসব সংস্থার মূল্য ১০০ কোটি মার্কিন ডলারের বেশি তাদের এই ইউনিকর্ন গোত্রের ফেলা হয়। সমীক্ষায় বলা হয়েছে এই ইউনিকর্নভুক্ত ১৮টি সংস্থায় চীনের বিভিন্ন সংস্থার বিনিয়োগের পরিমাণ প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার। কোন সংস্থার কোথায় কত বিনিয়োগ রয়েছে সেসবও তুলে ধরেছে গেটওয়ে হাউস। কিন্তু এর বাইরেও ১০০ কোটি ডলারের কম মূল্যের সংস্থায় অসংখ্য বিনিয়োগ রয়েছে চীনা কোম্পানিগুলোর। আবার পণ্য, পরিষেবা ও তথ্য প্রযুক্তি খাতেও চীনা কোম্পানিগুলোর আধিপত্য দিনে দিনে বাড়ছে। গেটওয়ে হাউসের ওই সমীক্ষা বলছে ই-কমার্স, ফিনটেক, মিডিয়া ও সোশ্যাল মিডিয়া, অবকাঠামো এবং পরিবহনের মতো অন্তত ৭৫টি সংস্থায় চীনা বিনিয়োগ রয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি ও পরিষেবা ক্ষেত্রে বিপুল সম্ভাবনা থাকায় এসব খাতে বিনিয়োগ করেছে
চলছে চীনা কোম্পানিগুলো। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় দেশটিতে 3 শতাধিক চীনা পণ্যের একটি তালিকা তৈরি করে বলছে এসব পণ্য আমদানির প্রয়োজনীয়তা নেই। খেলনা, রাসায়নিক, খেলাধুলার সরঞ্জাম, প্লাস্টিকের সামগ্রী, কাগজ ও বিভিন্ন নিত্য পণ্যের এই তালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাব অনুমোদন করলে চীনা এসব পণ্যের আমদানি বন্ধ হবে। গত কয়েক বছরের ডিজিটাল দুনিয়ার ভারতে বিশাল বাজার তৈরি করেছে চীন। চীনা বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বাজার লাফিয়ে লাফিয়ে বেড়েছে ভারতে। এর মধ্যে রয়েছে ইউসি ব্রাউজার, শেয়ারি, টিকটক, ভিগো ভিডিওর মতো ব্যাপক জনপ্রিয় অ্যাপ। গেটওয়ে হাউসের সমীক্ষা বলেছে জনপ্রিয়তায় ভিডিও শেয়ারিং এর অন্যতম মাধ্যম ইউটিউবকে গত 5 বছর ছাড়িয়ে গেছে টিকটক। শুধুমাত্র ভারতে চীনা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারী রয়েছে প্রায় 20 কোটি। তুলনামূলক সস্তা ও সহজলভ্য হওয়ায় ভারতের মোবাইল ফোনের বাজারেও চীনা কোম্পানিগুলোর ব্যাপক আধিপত্য রয়েছে। সমীক্ষায় বলা হয়েছে চীনের মাত্র 2টি ফোন কোম্পানি ওপো এবং শাওমি ভারতের 72% বাজার দখলে রেখেছে। বিশেষজ্ঞরা বলেছেন আসলে এভাবে বয়কট কিংবা বর্জনের মাধ্যমে চীনের উপর চাপ তৈরির প্রচেষ্টা ফলপ্রসূ নাও হতে পারে, কারণ চীনের বিশাল বিনিয়োগ, সস্তা মূল্যের পণ্য ভারতীয় কোম্পানি ও নাগরিক জীবনে আষ্টেপৃষ্ঠে রয়েছে। বয়কট করার আগে দেশেই পণ্য উৎপাদন ও সস্তায় ভোক্তার কাছে সরবরাহের উদ্যোগ নিতে হবে। এর পাশাপাশি দেশীয় কোম্পানিগুলোকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে কাজের সঙ্গে আরো বেশি করে সম্পৃক্ত করতে হবে। চলতি বছরেই করোনা ভাইরাসের ভ্যাকসিনের কয়েক মিলিয়ন ডোজ এবং 2021 সালের মধ্যে 200 কোটি ডোজ উৎপাদিত হতে পারে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটির প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এই আশা প্রকাশ করেছেন। তিনি বলেন করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন অনুমোদন পেলে প্রথম ডোজ কাদের পাওয়া উচিত সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সবার আগে অগ্রাধিকার পাবেন ফ্রন্ট লাইনের কর্মীরা, যারা বয়স্ক এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা। এরপর সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন কারাগার এবং কেয়ার হোমে কর্মরত অথবা সেখানে যারা বসবাস করে তারা পাবেন। সৌম্য স্বামীনাথন বলেন আমি আশাবাদী, কিন্তু ভ্যাকসিন তৈরি এক জটিল উদ্যোগ, এতে প্রচুর অনিশ্চয়তা থাকে। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আমাদের অনেক ভ্যাকসিন এবং প্ল্যাটফর্ম রয়েছে। সুতরাং কোনো একটি যদি ব্যর্থ হয় অথবা দ্বিতীয়টা ব্যর্থ হয় তারপরও আমাদের আশা হারানো উচিত নয় আর হাল ছেড়ে দেওয়া উচিত নয়। বিশ্বজুড়ে প্রাণঘাতী হয়ে ওঠা করোনা ভাইরাসের অন্তত 10টি ভ্যাকসিন বর্তমানে মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের আশা আগামী কয়েক মাসের মধ্যে যে কোনো একটি ভ্যাকসিন সহজলভ্য হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিনের অর্ডার করার জন্য ইতিমধ্যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করতে শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কোনো ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ হয়নি। স্বামীনাথন চলতি বছরে লাখ লাখ এবং আগামী বছরের মধ্যে 200 কোটি ডোজ করোনা ভ্যাকসিন পাওয়ার আশাকে উচ্চাভিলাষী বলে বর্ণনা করেছেন। তবে এতে এখনো অনেক যদি কিন্তু রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।